এক মাসব্যাপী ইলিশ চিংড়ি উৎসবের আয়োজন করতে চলেছে চৌধুরী অ্যান্ড কোম্পানি। শুরু হবে মঙ্গলবার থেকে। পাতে এবার ঠাকুর বাড়ির রান্নার স্বাদ। রোস্ট তো অনেক খেয়েছেন, কিন্তু ইলিশ রোস্ট খেয়েছেন কখনো? কখনো শুনেছেন এই খাবারের নামটা? ইলিশ ট্রাম্পাডো। আচ্ছা, ঠাকুর বাড়ির অনেক গল্পই তো শুনেছেন, কিন্তু কখনো কি চেখে দেখেছেন ঠাকুর বাড়ির কুমড়ো চিংড়ি, ঠাকুর বাড়ির নারকেল চিংড়ি, কিংবা চিংড়ি মাছের রায়তা? বর্ষায় ইলিশ আর চিংড়ির হরেক পদের পসরা নিয়ে চৌধুরী অ্যান্ড কোম্পানি আয়োজন করতে চলেছে ইলিশ চিংড়ি উৎসব। শুরু হবে 28শে জুলাই মঙ্গলবার থেকে। আমাদের মনে হচ্ছে বাঙালির বিগেস্ট ইমোশন হচ্ছে ইলিশ আর চিংড়ি। ঠাকুর বাড়ি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবার, ঠাকুর বাড়িতে ফুড প্লেড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। নিজেরা খাদ্যরসিক ছিলেন। ঠাকুর বাড়ির কিছু আইটেম সেগুলোকে ফেস্টিভ্যাল রূপে নিয়ে আসতে পারি এক মাসের জন্য মানুষের জন্য, দ্যাট উইল বি সামথিং ভেরি ভেরি ইন্টারেস্টিং। তার থেকেই এই ভাবনা। যুগ যুগ ধরে ঠাকুরবাড়ি শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান ও বাংলার শ্রেষ্ঠ সাংস্কৃতিক আবাস হিসেবেই পরিচিত নয়, বরং ওই বাড়ির রান্নাবান্না ঐতিহ্যের জন্য সুপরিচিত। ইলিশ চিংড়ি উৎসবের মাধ্যমে সেই অমূল্য স্বাদগুলোকেই খাবারের টেবিলে ফিরিয়ে আনতে চাইছে চৌধুরী অ্যান্ড কোম্পানি। সেই মেনুতে যেমন থাকছে দই চিংড়ি, চিংড়ি পোলাও, তেমনই থাকছে চিংড়ি মাছের রায়তা, চিংড়ি জালফ্রেজি। ঠাকুর বাড়িতে ইলিশ আর চিংড়ি মাছের একটা বড় চল ছিল। ঠাকুর পরিবারের রান্নাগুলো একদম আমরা যেরকম খেয়ে অভ্যাস, যেই খাবার সেই খাবারের থেকে একদম আলাদা। নানান প্রিপারেশন নিয়ে ফেস্টিভ্যালটা, এই মেনুটা আগে আমার মনে হয় কলকাতা কোনোদিন দেখিনি। চৌধুরী অ্যান্ড কোম্পানি যেটা তৈরি করেছে এটা তুমি আর কোথাও পাবে না। দেখুন, ওরা যখন করে কোনো কিছু করে, ওরা খুব ইনোভেটিভলি করে, ভীষণ রিসার্চ থাকে সেটাতে, ইম্যাজিনেটিভ জায়গাটা থাকে, কল্পনার জায়গা থাকে। চৌধুরী অ্যান্ড কোম্পানির দেশপ্রিয় পার্কের রেস্তোরাঁয় এক মাস ধরে চলবে ইলিশ চিংড়ি উৎসব। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নিট কাণ্ডের প্রতিবাদে শুক্রবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলায়। আর সেই ঘটনায় প্রথমবার প্রয়োগ হতে চলেছে গুন্ডা দমন আইন। 70 জনকে চিহ্নিত করা হয়েছে। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। অভিযুক্ত 5 জন কোন এলাকার বাসিন্দা তাও তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। যদিও গুন্ডা দমন আইন প্রয়োগের বিরোধিতা করেছে কালীঘাট তৃণমূল। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। মুড়ি মুড়কির মতো ছোড়া হয় বোতল, জুতো, এমনকি পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার এমনই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ডরিনা ক্রসিংয়ে। যে ঘটনায় শনিবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমবার রাজ্যের কোনো ঘটনায় প্রয়োগ করা হলো গুন্ডা দমন আইন। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়ব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছেন, নাকি ইতিমধ্যে 70 জনকে চিহ্নিত করা হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কিসব গুন্ডা দমন আইন ইত্যাদি লাগানো হবে। আমি জানি না উনি রং, বর্ণ, ধর্ম এইসব দেখে রাজনৈতিক উদ্দেশ্যে যদি কিছু করতে চান, তাহলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। যথাযথ তদন্ত সবসময় জরুরি। রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমর্থন জানালেও গুন্ডা দমন আইন প্রয়োগ করা নিয়ে তীব্র বিরোধিতা করেছে কালীঘাট তৃণমূল। সংবাদ মাধ্যমের ওপর এই বর্বরচিত আক্রমণ, অর্গানাইজড আক্রমণ, এটা একটা অর্গানাইজড আক্রমণ। এই আক্রমণকে নিন্দা করার কোনো ভাষা নেই। এরা ছাত্র আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক রয়েছে। এখন আইনের ধারা খুব কঠোর।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য, কঠিনতম কঠোরতম শাস্তিও। আমি সাংবাদিকদের উপর হামলার আমি তীব্র নিন্দা করছি, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। বাট কোনো গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। তাহলে তো কোনো আন্দোলনই কখনো করা যাবে না। রাজ্যে ক্ষমতায় আসার পর গত মাসে বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ করেছে বিজেপি সরকার। রাজ্যপালের সম্মতিতে তা আইনে পরিণত হয়েছে। যে আইনে গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিত সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন। আইনে আরও বলা হয়েছে রাজ্য সরকার যদি পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যে কোনো গুন্ডাকে সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার ওই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক হিসেবে রাখা যাবে। আমি মনে করি না যে আইন টেরোরিস্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গুন্ডাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই ধরনের আইন এই ক্ষেত্রে ব্যবহার হওয়া উচিত নয়। কিন্তু স্বাভাবিকভাবে যারা এই বিশৃঙ্খলা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কারা ঘটিয়েছে অবশ্যই তাদেরকে আইডেন্টিফাই করুক, কিন্তু সেই আজকে সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ যুবক যারা আন্দোলনকারী তাদের উপর যদি গুন্ডা দমন ধারা দেওয়া হয়, এটা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না, আরও আন্দোলন আরও তীব্রতর হবে। আমরাও সেটা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে কিন্তু মেনে নিচ্ছে না। শুক্রবারের ঘটনার প্রতিবাদে এদিন বিধানসভায় বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দেন এবং এই নিগ্রহকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গে ইতিমধ্যে 7টি এফআইআর আছে থানায় নথিভুক্ত হয়েছে এবং গুন্ডা দমন আইন সেটাকে প্রয়োগ করা হবে। শুক্রবারের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। পঞ্চায়েতে দুর্নীতি রুখতে আইন বদল করল রাজ্য সরকার। প্রধান উপপ্রধান নয়, পঞ্চায়েত তহবিলের টাকা খরচে এবার থেকে লাগবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই। বিধানসভায় পাশ হয়ে গেল সংশোধনী বিল। ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান উপপ্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার। বিধানসভায় পাশ হয়ে গেল পঞ্চায়েত আইন সংশোধনী বিল। পঞ্চায়েতের তহবিল থেকে টাকা খরচে এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর বাধ্যতামূলক। অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। বিগত পঞ্চায়েত একটা আপনাদের মন মতো পঞ্চায়েত নয়, একটা অন্য একটা দল গোটা বাংলায় পঞ্চায়েত রাজ, তারা পঞ্চায়েতে তারা এখনো তারা সেখানে কাজ করছে। সেহেতু এই পঞ্চায়েতটাকে দখল করতে গেলে ঘোরাপথে অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়ে পঞ্চায়েতের ক্ষমতা সরাসরি আপনারা সেখানে গ্রহণ করতে চাইছেন। পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা 2028 সালে। রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধানদের দেখা মিলছে না বলে অভিযোগ, যার জেরে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। এই প্রেক্ষিতে শনিবার বিধানসভায় পাশ হল দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026। পঞ্চায়েত তহবিল থেকে খরচের ক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই বাধ্যতামূলক করা হয়েছে এবং চেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও সচিব যৌথভাবে সই করবেন। একটা স্লোগান বাংলার পঞ্চায়েতে খুব পপুলার, উপরে ভগবান আর নিচে প্রধান। এই প্রধানের জন্য যারা কান্নাকাটি করছেন না, তাদের কিছু বিশেষ ব্যাপার আছে। ভিডিও এসডিও ডিএম সই করলে দোষ হয় না, আর যদি সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্টের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিই চেকের, কি অসুবিধা হয়ে যাবে? অসুবিধা ওটাই হবে, কাটমানিটা অসুবিধা হয়ে যাবে। বিলে বলা হয়েছে কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান যদি 15 দিনের বেশি অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবেন। ওই সময় গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা ও দায়িত্ব প্রশাসকই পালন করবেন। প্রধান ও উপপ্রধানের অনুপস্থিতিতে টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের বৈঠক না হলে সংশ্লিষ্ট বিডিওর অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব বৈঠক ডাকতে পারবেন। বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া গ্রাম সভার সভাপতিত্বের ক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। প্রধান, উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ সদস্যকে সভার সভাপতিত্বের জন্য মনোনীত করতে পারবেন। পঞ্চায়েত আইন সংশোধনী বিল নিয়ে সরকারের সমালোচনায় সরব হয়েছে কালীঘাট তৃণমূল। পঞ্চায়েত বিলের যে সংশোধনী আনা হচ্ছে সেটা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে তৃণমূল পরিচালিত বা আজকের দিনের বিরোধী যারা আছে তাদের পরিচালিত
পঞ্চায়েতগুলি দখল করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এটা তৃণমূলের পক্ষে সম্ভব ছিল না, চোর বানিয়ে দিয়েছে, সম্পত্তির ভাগিদার করেছে, বাড়ি গাড়ি সব করতে শিখিয়েছে এবং নেতারাও তাকে প্রশ্রয় দিয়েছে, তার থেকে টাকা তুলেছে। সেই বাহিনীকে নিয়েই যদি বিজেপি হয় তাহলে সৎ মানুষকে রাজনীতিতে আনবার মনোভাবে বিজেপি চলবে, এটা ভাবার কোনো লাভ নেই, ওদের স্টকে নেই সৎ লোক। পাল্টা জবাব দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। অনেকের খুব অসুবিধা হচ্ছে কেন আইন পরিবর্তন হচ্ছে। অনেকে 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলেন, টাকা পয়সাতে টিকিট কেটেছিলেন, দিয়ে জিতেছিলেন টিকিট কিনে, যে 5 বছর কামাবো তার থেকে 2 বছর মাইনাস হয়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। 1977 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করার উপর বিশেষ জোর দেয় বামফ্রন্ট সরকার। 1978 সালে চালু হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ, যে ব্যবস্থার প্রশংসা করেছিলেন খোদ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই পঞ্চায়েত ব্যবস্থার সংশোধন করল রাজ্যের বিজেপি সরকার। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। শেষমেশ জেনজি আন্দোলনের চাপে পিছু হটল নরেন্দ্র মোদী সরকার। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে শনিবার দুপুরে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন তৃতীয় দফায় ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। আন্দোলনকারীদের 3 দফা দাবি মেনে নেওয়ার পর ককরোচ জনতা পার্টির তরফে জানানো হয় তারা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया। ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন, সোনাম ওয়াংচুকের 26 দিনের অনশন, দেশজোড়া ছাত্র যুব জনতার মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়া ক্ষোভের বিস্ফোরণ। শেষমেশ জেনজি আন্দোলনের চাপে পিছু হটল নরেন্দ্র মোদীর সরকার। নিটের প্রশ্নফাঁস ইস্যুতে শনিবার দুপুরে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। एक इंसान का यहाँ पे इस्तीफा हुआ है। अगर आपने अपनी गंदी राजनीति नहीं छोड़ी, जवाबदेही और ट्रांसपेरेंसी में नहीं लाया, तो हम लोग किसी का रेजिग्नेशन नहीं छोड़ेंगे। শুক্রবার দুপুরে জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেন সিজেপির 2 প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি না মানলেও জোড়া দাবি মেনে নেয় সরকার। বৈঠকেই আভাস মেলে বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখছে তারা, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই অনড় ছিলেন আন্দোলনকারীরা। শনিবারও দিকে দিকে তীব্র আন্দোলনের ছবি ধরা পড়ে। এর মধ্যেই আসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার খবর। আন্দোলনকারীদের উদ্দেশ্যে শনিবার দুপুরে খোলা চিঠিতে ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত 10 দিনের ঘটনায় আমি মর্মাহত। এটি আমার জন্য ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। ভারতের যুব শক্তি এই দেশের প্রকৃত শক্তি। যন্তর মন্তর এবং সারা দেশের পরিস্থিতিকে যেন দেশবিরোধী শক্তিগুলো কাজে লাগাতে না পারে, দেশের ঐক্য বজায় রাখতে হবে। ভারতের একজন ছাত্রেরও ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানেরা যেন তাদের সময়টাকে পড়াশোনায় উৎসর্গ করে ও নিজেদের ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেয়। এই কথা মাথায় রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগ পত্র পাঠিয়েছি। जो कदम सरकार ने और धर्मेंद्र प्रधान जी ने लिया उसका स्वागत करता हूं। देश की युवा पीढ़ी को मैं बधाई देना चाहता हूं। শনিবার দুপুরে তৃতীয় দফায় সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। বৈঠকের পর যা যৌথ সাংবাদিক বৈঠক করে জানানো হলো জেপি নাড্ডা এবং সৌরভ দাসের তরফ থেকে সব দাবি মেনে নিয়েছে সরকার এবং তারা তাদের ধর্ণা প্রত্যাহার করছেন। सरकार की तरफ से सहमति बन रही है कि जो भी रूल्स और रेगुलेशंस के तहत कॉम्पनसेशन पॉसिबल होगा, एक ऑनररी कॉम्पनसेशन उन फैमिलीज को दिया जाएगा। कोई भी एक्शन FIR न हो और अगर है तो वो विड्रॉ हो, वो चाहे दिल्ली पुलिस के द्वारा हुआ हो, चाहे वो बीजेपी रूल स्टेट्स में कहीं हुआ हो, तो वो FIR की कॉपी भी इनको हम देंगे और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত 20 জুন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করে। 36 দিনের সেই আন্দোলন শনিবার প্রত্যাহার করে ফের 4 সপ্তাহ পর সরকারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।